Assalamu alaikum, my dear students of class 7. I hope you are all safe and sound by the grace of Allah. This is Zannatul Ferdous, Assistant Teacher English, Engineering, University, Girls School and College. I welcome you all to our online class. This is new lecture, lecture 8, and the topic is translation. In my previous lecture, lecture 7, I have explained the simple present tense, how to translate the simple present tense. প্রথম লেকচারটিতে ট্রান্সলেশনের প্রথম লেকচার, সেখানে তোমাদেরকে আমি কিছু চেনার উপায় দেখিয়েছিলাম, বাংলা চেনার উপায় এবং সেন্টেন্সের স্ট্রাকচার বুঝিয়েছিলাম, এক্সপ্লেন করেছিলাম। সাথে তোমাদের অ্যাডভান্স লার্নার বইতে যেই এক্সাম্পলগুলো ছিল সেগুলো ব্যাখ্যা করে বলেছিলাম এবং আমি একটি এক্সারসাইজ দিয়েছিলাম এই বই থেকে। আজকে আমি তোমাদের এই এক্সারসাইজের সলিউশনটি দিব। সো লেটস স্টার্ট দ্য নিউ লেকচার টুডে, লেকচার 8। লেকচারটি শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু আগের লেকচার নিয়ে ডিসকাশন করতে চাই। আমি তোমাদের সুবিধার জন্য এখানে একটি চার্ট তৈরি করেছি। এই চার্টে সাবজেক্ট, মেইন ভার্ব, V1, অবজেক্ট, এক্সটেনশন, 4টি বক্স রেখেছি। এটি করেছি তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা বুঝতে পারো কিভাবে ট্রান্সলেশনটি এসেছে, অথবা তোমরা আলাদা আলাদাভাবে সাবজেক্ট চিনতে পারো, ভার্ব চিনতে পারো, অবজেক্টটা চিনতে পারো এবং এক্সট্রা অনেক সময় যা যা থাকে সেন্টেন্সে সেটি বুঝতে পারো। তো এখানে লক্ষ্য করলে দেখবে, আমরা ক্লাসে আমি বলেছি, তাছাড়া আগের লেকচারেও বলেছি কিভাবে সাবজেক্ট খুঁজে পেতে হয়। ভার্বকে প্রশ্ন করবে, সাথে অবজেক্টটা রেখে দিবে, তাহলে তুমি সাবজেক্ট পাবে। যেমন হি রিডস দ্য কোরআন ডেইলি, সে প্রত্যহ কোরআন পড়ে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি কে কোরআন পড়ে, তাহলে তুমি উত্তর পাচ্ছ সে, তাহলে সে হচ্ছে তোমার সাবজেক্ট। তারপর সূর্য ওঠে, এখন আমি যদি প্রশ্ন করি কি ওঠে, সূর্য ওঠে, এভাবে তুমি সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তো এখানে এই যারা যারা প্রথমে ছিল সেন্টেন্সে সবাই ছিল সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করে সেই হচ্ছে সাবজেক্ট। তো কাজ কোনগুলো? কাজ হচ্ছে ভার্বগুলো। V1, পড়ি, যাই, খাই, ঘুমাই, খেলি, এটা দেখেই কিন্তু তুমি টেন্সটা চিনতে পারবে। যেমন এখানে আমি লিখেছিলাম, বাংলায় কিভাবে তোমরা চিনতে পারবে প্রেজেন্ট টেন্সে আছে। সেন্টেন্সটি কিভাবে চেনা যাবে? যদি সেন্টেন্সের শেষে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে করি, যাই, হয়, খাই, ঘুমাই, খেলি, খেলে, করেন, যান, খান, ঘুমান, তো এই নর্মাল ওয়ার্ডগুলো অর্থাৎ সাধারণভাবে প্রতিদিনই হয়ে থাকে, ঘটে থাকে, সেই ধরনের কাজগুলোই হবে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তখন তাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে তুমি এই স্ট্রাকচারটি ফলো করবে, অর্থাৎ সাবজেক্ট বসবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওই মেইন ভার্বটির সাথে, অর্থাৎ পড়ে, যায়, খায়, ঘুমায়, যেটি থাকুক না কেন তার সাথে তুমি থার্ড পারসন, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে এস যোগ করবে, আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে তুমি এস ছাড়াই সরাসরি V1 ফর্মটি বসিয়ে দিবে। এটি খুবই ইজি। তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে এক্সাম্পলগুলো লক্ষ্য করো তাহলে তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ। এরপর এখানে অবজেক্ট রয়েছে, তোমরা দ্য কোরআন দেখতে পাচ্ছ, এক্সটেনশন রয়েছে, ডেইলি, এগুলো হচ্ছে অতিরিক্ত কোনো কিছু আসলে সেন্টেন্সে আমরা সেখানে বসাই। তো এমন করে আমি তোমাদের এই প্রত্যেকটি সেন্টেন্স থেকে সাবজেক্টগুলো বাছাই করে নিয়ে এখানে বক্সে বসিয়েছি। হি আছে, দ্য সান, সামি, গার্ল, পপি, ম্যান, আর 3। এখানে এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই আমি এখানে ভার্বের সাথে এস যোগ করে দিয়েছি। রিডস লিখেছি, রিড লিখিনি। রাইজেস লিখেছি, গোজ লিখেছি, সিংস লিখেছি, প্লেস, সেলস, ইজ, গিভস। তো এদের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। আর তোমরা অবজেক্ট বুঝতে পারছো। যেমন আমি যদি প্রশ্ন করি সে কি পড়ে, সে কি পড়ে, সে কোরআন পড়ে, তুমি একটি উত্তর পাচ্ছ। অর্থাৎ কি বা কাকে দ্বারা যদি তুমি ভার্বকে প্রশ্ন করো সাবজেক্ট রেখে, তাহলে তুমি যে উত্তরটি পাও সেটি হচ্ছে তোমার অবজেক্ট। তো এখানে তোমরা অবজেক্ট পাচ্ছ কোরআন। তারপরের সেন্টেন্সটিতে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে লক্ষ্য করো, তুমি যদি প্রশ্ন করো সূর্য কি ওঠে, সূর্য কাকে ওঠে, তাহলে এটি কি কোনো প্রশ্ন হবে? এটি কোনো প্রশ্ন হবে না এবং এর কোনো উত্তরও নেই, তাই এর কোনো অবজেক্ট নেই। তোমরা লক্ষ্য করো এটি খালি। দেন
সামি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে কি তুমি প্রশ্ন করতে পারো সামি কি যায়, সামি কাকে যায়? না, এই ধরনের কোনো প্রশ্ন হয় না। অর্থাৎ রাইজ গোজ এই ভার্বগুলোর কোনো অবজেক্ট নেই। এই কারণে এদের অবজেক্টের বক্সটি খালি রয়েছে। তো এটা আমি আসলে তোমাদেরকে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট শেখানোর জন্যই দেখাচ্ছি, যাতে তোমরা সহজেই লিখতে পারো। তারপর আবার এই এক্সাম্পলটি লক্ষ্য করো, এখানে আমি লিখেছি মেয়েটি ভালো গান গায়, দ্য গার্ল সিংস ওয়েল। এখন যদি উদাহরণটি এমন হতো মেয়েটি একটি গান গায়, তাহলে সেটির ট্রান্সলেশনটি কী হতো? দ্য গার্ল সিংস আ সং। ওয়েলের বদলে, অর্থাৎ ভালো গান গায়, সেই ভালো বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র অ্যাড করতাম মেয়েটি একটি গান গায়, তখন সেখানে তুমি লিখতে দ্য গার্ল সিংস এ সং। তো সেক্ষেত্রে তো তোমার অবজেক্ট থাকতো, অর্থাৎ এখানে অবজেক্টে এ সং বসতো। এটি কিভাবে আসলো? তাহলে প্রশ্ন করে দেখো। এখন যদি তুমি প্রশ্ন করো মেয়েটি কি গায়, তাহলে সে আসলে কি গায়? সে একটি গান গায়, একটি গান করে, এমন করে। তাহলে এই সংটা কি হবে? এই সিংয়ের অবজেক্ট হবে। তার মানে সেক্ষেত্রে তুমি একটি অবজেক্ট পাচ্ছ, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই। তো এই ধরনের তফাৎগুলো তুমি কিভাবে খুঁজে বের করবে? তুমি সবসময় ভার্বকে প্রশ্ন করে খুঁজে পাবে। পরের এক্সাম্পলটা যদি বলি, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি। এখন যদি প্রশ্ন করি আমি কাকে সাহায্য করি? তাকে। তার মানে এখানে তুমি অবজেক্ট পাচ্ছ। তো এইভাবেই কিছু সেন্টেন্সের অবজেক্ট রয়েছে, আবার কিছু সেন্টেন্সের অবজেক্ট নেই। তো তোমরা সেটি সহজেই বুঝে ফেলবে। এখানে এক্সাম্পলগুলো লক্ষ্য করো। দ্য কুরআনে অবজেক্ট, অর্থাৎ কুরআন অবজেক্ট পেয়েছি। লুডো ফ্রুট, অর্থাৎ কি খেলে? লুডো খেলে। তারপর সেল, কি সেল করে? ফ্রুট সেল করে। তারপর এখানে লাস্টে আছে ট্রি গিভস আস শেড, এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে আস, আমাদেরকে দিচ্ছে, আবার কি দিচ্ছে? শেড দিচ্ছে। তার মানে কি দিচ্ছে? কাকে দিচ্ছে? গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে। তার মানে একটা পেয়েছি আমরা ব্যক্তিগত অবজেক্ট আর একটা বস্তুগত অবজেক্ট। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুগত অবজেক্ট, শেড এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যে গাছ আমাদের কি দেয়? ছায়া দেয়, ডিরেক্ট অবজেক্ট। আবার যদি প্রশ্ন করো গাছ কাদেরকে ছায়া দেয়, তখন তুমি আরেকটি অবজেক্ট পাচ্ছ, এটি হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট, এটি হচ্ছে আস। এই ধরনের সেন্টেন্সগুলো একটু খেয়াল রাখবে। আর এটা বেশি বেশি করে লেকচারটা শেষ করে তোমরা পজ করেও দেখে নিতে পারো। তারপর এখানে ইন দ্য ইস্ট, টু স্কুল ডেইলি, ওয়েল রাউন্ড, এগুলো হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অনেক সময় কিছু আসে। এটা অনেক সময় অ্যাডভার্ব হয়, দেন আছে অনেক সময় ইডিয়ম ফ্রেজেস বসে, তো এগুলি থাকবেই। এরপর এখানে বাকি এক্সাম্পলগুলোর উদাহরণগুলি আমি এখানে বসিয়েছি, তোমরা এগুলো এক নজর দেখে নিবে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, প্লুরাল নাম্বার অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই যা কিছুই হবে না কেন প্রত্যেকটার সাথে দেখো মেইন ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্মটি বসে গিয়েছে। এখানে কোথাও আমি S/S যোগ করিনি। তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্ট পড়ে দেখো, আই, উই, তারপর মাই ফাদার অ্যান্ড মাদার, জামাল, কামাল অ্যান্ড দ্য বয়েজ, এরা সবাই প্লুরাল, অথবা বলতে পারি এরা হচ্ছে ফার্স্ট পারসন। এই দুটো ফার্স্ট পারসন, এটি সিঙ্গুলার ফার্স্ট পারসন, এটি ফার্স্ট পারসন প্লুরাল। এখানে আছে থার্ড পারসন প্লুরাল, দুটোই প্লুরাল। এইটাও আছে থার্ড পারসন প্লুরাল, জামাল, কামাল, দ্য বয়েজ, এটিও থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই ক্ষেত্রে সবচেয়ে সহজ শুধুমাত্র মেইন ভার্বটি বসিয়ে দিলেই হয়ে যায়। এগুলি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। তারপর এখানে আছে অবজেক্ট হিম, এই সেন্টেন্সগুলোর সাথে হিম এসেছিল তাই বসিয়েছি। তারপর আমাকে, মি অবজেক্ট, কাকে ভালোবাসেন? বাবা মা আমাকে ভালোবাসেন, তাহলে অবজেক্ট মি। তারপর জামাল কামাল কি ধরে? মাছ ধরে, তো এটিও অবজেক্ট ফিশ। তারপর দ্য বয়েজ, ছেলেরা কী করে? ফুটবল খেলে। এই যে তুমি পেয়েছো ফুটবল, কি খেলে? ফুটবল খেলে, অবজেক্ট পেয়েছো। কোথায় খেলে? সেটি এক্সটেনশনে চলে যাবে, ইন দ্য ফিল্ড। এখানে লাস্ট আরেকটি রয়েছে, তোমরা লক্ষ্য করো, বার্ডস, এটি ছিল থার্ড পারসন প্লুরাল নাম্বার, একটি পাখি নয় অনেকগুলো পাখি। তো এখানে এক্ষেত্রে আমি কি করব? মেইন ভার্বের V1 ফর্মটি বসিয়ে দিয়েছি, প্রেজেন্ট ফর্মটি বসিয়ে দিয়েছি, ফ্লাই। এখানে আমি ফ্লাইজও লিখিনি, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন এসব কিছু লিখিনি, সরাসরি ফ্লাই লিখেছি। তারপর আছে উই, উই হচ্ছে আমরা, ফার্স্ট পারসন প্লুরাল। এক্ষেত্রেও কী হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। রিড বসেছে, আমরা কি পড়ি? নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পড়ি, তাহলে এটি
অবজেক্ট, এখানে একটি অবজেক্ট পাওয়া গিয়েছে। এরপর আছে বার্ডস কোথায় ওড়ে, ইন দ্য স্কাই। আবার নিউজ পেপার আমরা কখন পড়ি, সবসময় পড়ি। এটি সেন্টেন্সের শুরুতেই ছিল, কিন্তু এটি এক্সটেনশনে বসিয়েছি কারণ এটি অতিরিক্ত হিসেবে এসেছে। এটি একটি কমপ্লিমেন্ট। এটি কিন্তু অ্যাডভার্বও, কারণ টাইম বোঝাচ্ছে, এভরিডে, কখন। তো এটি অ্যাডভার্ব হিসেবে এখানে এসেছে। তো আশা করি তোমরা এই বক্সটি বুঝতে পেরেছো। এটি জাস্ট তোমাদের সুবিধার জন্য দেওয়া, তোমরা আরও এক নজর এটি দেখে নিও। এখন চলে যাচ্ছি সলিউশনে। এখানে তোমাদের এই ট্রান্সলেশনের এক্সারসাইজটি দিয়েছিলাম আমি। এখানে 16টি সেন্টেন্স রয়েছে বাংলা, এবং প্রত্যেকটি লক্ষ্য করো তোমরা এখানে বাংলা সেন্টেন্সগুলি লক্ষ্য করো কি লিখেছে, ভার্বগুলি দেখো। বাস করি, পান করে, ঘুড়ি ওড়ায়, মাছ ধরে, অস্ত যায়, উঠি, দৌড়াও, গান করে, করে, তাকে চিনি, চিনি। তারপর আছে ভালোবাসেন, করে, লেখো, পড়ান। এই সবগুলো কাজ তোমরা লক্ষ্য করো। এগুলো হচ্ছে ডেইলি বা ধরো যে প্রাত্যহিক কাজ, সাধারণভাবেই হয়, এগুলো প্রতিদিনই হয়, অভ্যাসবশত হয়, বা জেনারেলি আমরা এটা করে থাকি, ইউজুয়ালি করে থাকি। তো সেক্ষেত্রেই আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব। তো এখন আমি এটার সলিউশনে চলে যাচ্ছি। প্রথমটি ছিল আমরা বাংলাদেশে বাস করি। তো তুমি এখানে প্রথমেই ভার্ব খুঁজে বের করবে, অর্থাৎ বাংলায় ক্রিয়াপদ আর ইংলিশে হচ্ছে ভার্ব। ক্রিয়াপদটি হচ্ছে বাস করি, বাস করা। যেহেতু আমরা লিখেছে তো এখানে তো বাস করা হবে না, এখানে বাস করি হবে। তো এখানে কি লিখবো তাহলে, সাবজেক্ট আছে আমরা, তাহলে ইংলিশ আসবে উই। তারপরে বাস করা ইংলিশ জানি লিভ, তাহলে লিভ লিখবো। আর কোথায় বাস করি, বাংলাদেশে। তাহলে কোনো একটি জায়গায় আমরা আছি বা দেশে আছি, দেশের আগে তাহলে কি বসে, প্রিপোজিশন ইন বসে। তাহলে তুমি লিখবে ইন বাংলাদেশ। তাহলে উই লিভ ইন বাংলাদেশ। এভাবে তোমরা ট্রান্সলেশনটি শেষ করবে। লক্ষ্য করো এখানে আমি কিন্তু লিভস লিখিনি, শুধু V1 ফর্ম, বেস ফর্ম লিখেছি, কারণ আমার সাবজেক্ট ছিল ফার্স্ট পারসন প্লুরাল। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসবে, যেমনটি এই পরের উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ। রূপা চা পান করে, তাহলে রূপা ড্রিঙ্কস টি। এখানে রূপা ছিল একজনই এবং সে হচ্ছে থার্ড পারসন। এখানে আই কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার। তোমাদের মনে হতে পারে যে আয়ের সাথে কেন এস যোগ করবো না, আয়ের সাথে এস যোগ করবো না, এই কারণে, কারণ সেটি হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে কোনোটার সাথেই এস বাই এস যোগ হয় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই। তো রূপা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে আমরা সরাসরি ড্রিঙ্ক লিখে এস লিখে দিব, ড্রিঙ্কস টি। তো এভাবে লিখবে। দেন গো আসলে হবে গোজ, রূপা গোজ টু স্কুল, বা কোথাও যাচ্ছে সে, এরকম কিছু। তারপর রূপা যদি কাজ করে তাহলে সেটা কি হবে, রূপা কাজ করে, রূপা ওয়ার্কস। একদম সিম্পল, ঠিক আছে। রূপা ওয়ার্ক লেখা যাবে না। যদি বলি আমরা কাজ করি তাহলে লিখবো উই ওয়ার্ক। যদি আমি কাজ করি আই ওয়ার্ক। যদি সে কাজ করে হি ওয়ার্কস হবে, যেমন করে, কারণ সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো নাম্বার 3তে আছে বালকগুলি ঘুড়ি ওড়ায়। প্রথমে আমরা ভার্ব ক্রিয়াপদ বের করবো, উড়ায়। এখন সাবজেক্ট হচ্ছে কে, বালকগুলি, তার মানে এখানে প্লুরাল আছে, তো আমরা লিখবো দ্য বয়েজ। বয়েজ লেখার পর ঘুড়ি ওড়ানো ইংলিশ হচ্ছে ফ্লাই কাইটস। তাহলে বয়েজ লেখার কারণে আমরা এখানে ফ্লাই লিখেছি। যদি একজন ছেলে হতো তাহলে হতো দ্য বয় ফ্লাইস কাইটস। তখন আবার সেটি আমরা এখানে ফ্লাইস লিখে ফেলতাম, কারণ সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, বয় হলে লিখতাম। কিন্তু এখানে বয়েজ লেখাতে আমরা সরাসরি ফ্লাই লিখে দিব, ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখে দিব। তারপর 4-এ আছে জেলে মাছ ধরে, ফিশারম্যান ক্যাচেস ফিশ। যদি এখানে জেলেরা বলতো, প্লুরাল করতো, তাহলে আমরা এখানে ফিশার ম্যানের জায়গায় ফিশার মেন, অর্থাৎ MEN প্লুরাল লিখতাম। আর এটা যখন প্লুরাল হয়ে যেত তখন কিন্তু আবার ক্যাচেস লিখতে পারতাম না, ক্যাচ লিখতাম, অর্থাৎ ইএস আসতো না। তো এখানে যেহেতু সিঙ্গুলার ছিল, জেলে মাছ ধরে, একজনের কথা বলছে, তাহলে ফিশারম্যান ক্যাচেস ফিশ। তো এভাবে তোমরা পরের এক্সাম্পলগুলো তোমাদের হোমওয়ার্ক কপির আনসারের সাথে মিলিয়ে নাও। 5 সূর্য পশ্চিমে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। 6 আমি সকালে উঠি, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। তারপর 7 তোমরা প্রত্যহ দৌড়াও, ইউ রান রেগুলারলি। তোমরা
যেটি হোক না কেন ইংলিশে কিন্তু একটাই ওয়ার্ড ইউ, অর্থাৎ এর দিয়ে সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায়। তো এরপর ইউ বসিয়ে এখানে আমরা রান বসিয়ে দিব, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন। নেক্সট নাম্বার 8, বালিকাটি গান করে। বালিকাটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন মেয়ের কথা বলা হয়েছে বা বালিকার কথা বলা হয়েছে, তাহলে দ্য গার্ল সিংস সং। নাম্বার 9, আমি তাকে চিনি। আই নো হিম অথবা হার। এখানে তাকে বলতে কিন্তু এটি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যদি ছেলে হয় আমরা জানি ইংলিশে হিম বলি তাকে, আবার যদি মেয়ে হয় তাহলে হয় হার। নাম্বার 10, মা আমাকে ভালোবাসেন। মাদার লাভস মি। নাম্বার 11, ছেলেটি কাজ করে। দ্য বয় ওয়ার্কস। যদি এখানে ছেলেরা কাজ করে হতো তাহলে আমরা কি লিখতাম? তোমরা কি সেটি অনুমান করতে পারো? ক্যান ইউ গেস? আশা করি তোমরা পেরেছ। সেখানে হতো দ্য বয়েজ ওয়ার্ক। অর্থাৎ ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে যদি এস না দাও এখানে দিতে হয়, আবার যদি এখানে এস দাও তাহলে ভার্বের সাথে এস দিতে হয় না। মানে ব্যাপারটা একটু এরকমই। তারপর তোমরা জেনারেল আসল স্ট্রাকচারটা তোমরা অবশ্যই মনে রাখবে। দেন তুমি একটি চিঠি লেখো। ইউ রাইট আ লেটার। ইউর সাথে আই উই ইউ এই তিনটির সাথে এবং দে এদের সাথে কোনো ঝামেলাই নেই, কারণ এদের সাথে সরাসরি তুমি ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসিয়ে দিবে। ঠিক আছে, এটি হচ্ছে সহজ একটি নিয়ম। আই উই ইউ দে এদের সাথে সরাসরি ভার্বের V1 ফর্ম বসবে যদি তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাও। ঠিক আছে, তার পরবর্তীতে 13 আছে, জলিল সাহেব আমাদের ইংরেজি পড়ান। তো পড়ান বা শেখান একই, টিচ কাউকে পড়ানো বা শেখানো হচ্ছে টিচ। তাহলে মিস্টার জলিল টিচেস আস ইংলিশ। 14, আমরা দেশকে ভালোবাসি। তাহলে উই লাভ দ্য কান্ট্রি অথবা উই লাভ আওয়ার কান্ট্রি। যদিও এখানে আওয়ার লিখেনি, আমাদের লিখেনি, তাই আমি এখানে দ্য কান্ট্রিটা ব্যবহার করেছি। উই লাভ দ্য কান্ট্রি, আমরা দেশটিকে বা দেশকে ভালোবাসি। দেন 15 আছে, সবাই ফুল পছন্দ করে। অল লাইক ফ্লাওয়ার্স। এখানে অলের একটি ব্যাপার রয়েছে, অল একটি প্রোনাউন, হ্যাঁ, এটি কিন্তু নাউন নয়। নাউন কারা? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। যেমন ধরো এখানে আই হচ্ছে প্রোনাউন, আই উই ইউ দে এরা হচ্ছে হি শি, এরা সবাই প্রোনাউন অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহার করি। কিন্তু আমি যদি সাপোজ জামাল কামাল এভাবে লিখি অথবা মাদার লিখি মা, এটা কিন্তু প্রোনাউন না, এটা হচ্ছে নাম অর্থাৎ একটি সাধারণ নাম, কমন নাউন। এটা নাউন, এটি প্রোনাউন নয়। দ্য বয় এটিও কিন্তু নাউন। ইউ হচ্ছে প্রোনাউন। মিস্টার জলিল, এই যে দেখো এখানে একজনের সরাসরি নাম ব্যবহার করা হয়েছে, এখানে হি লেখিনি, হি লিখলে সেটা হতো প্রোনাউন, আর যেহেতু হি লেখেনি তাই মিস্টার জলিল লিখেছে, এটি হচ্ছে নাউন। তো এই অল হচ্ছে প্রোনাউন। অল এই প্রোনাউনটি এটির সাথে নাম্বার 15-এ এই প্রোনাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্বও ব্যবহার করি আবার প্লুরাল ভার্বও ব্যবহার করি, অর্থাৎ লাইকও হতে পারে আবার লাইকসও হতে পারে, দুটোই কারেক্ট। তো আমি এখানে যদি তুমি অল বলে সবাইকে এক করে দাও তাহলে সেটির সাথে তুমি লাইকস লিখবে, আর যদি অল বলতে তুমি আলাদা আলাদাভাবে সবাইকে বুঝাও অর্থাৎ প্লুরাল হিসেবে লিখো, তখন সেখানে আবার এস না দিলেও হয়ে যায়, লাইক হয়ে যায়। তো তোমরা দুটোর একটা লিখতে পারো। তো প্লুরালটাই আমি এখানে ব্যবহার করলাম, অল লাইক ফ্লাওয়ার্স বলতে আমি সবাইকে বোঝালাম। দেন আছে 16, লাস্ট ওয়ান, বালকটি ছবি আঁকে। দ্য বয় draws picture. So that was the solution of the homework. Next class I will start present continuous tense. So till my next lecture, stay safe, stay home. Allah Hafiz, and thank you so much for watching this lecture.